রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি সেলফ ডেভেলপমেন্ট ট্রেনিং এ। আমি আপনার সাথে আছি মোহাম্মদ শহীদুজ্জামান খান সাহেব, স্টার অফ এক্সেলেন্ট ওয়ার্ল্ড মোটিভেশনাল স্পিকার। তো সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি সেলফ ডেভেলপমেন্ট ট্রেনিং এ। এই প্রোগ্রামটা যে এখান থেকে অর্গানাইজ করা হয়েছে এক্সেলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, এক্সেলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই সেশনটা মূলত আমি 4টা থেকে 4টা 20 পর্যন্ত কন্টিনিউ করব। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো শুরুতে ঠিক এভাবে করে বলতে চাই, জন্ম মৃত্যু সৃষ্টি প্রলয় সবকিছুই তোমার মর্জিত হয়, তুমি প্রভু তুমি মহান, বৃক্ষ পুষ্প তোমারই অবদান। এই মুহূর্তে যাকে বেশি স্মরণ করতেছে মহান রাব্বুল আলামিন। উনি হয়তো আমাকে আজকে সুস্থ না রাখলে, আপনাকে সুস্থতা দান না করলে আজকে কিন্তু সবাই আমরা এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারতাম না। এই জন্য আমি যেটা মনে করি, সৃষ্টিকর্তার কাছে আমাদের সবারই আমাদের সৃষ্টিকর্তার প্রতি একবার হলো কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের যে উদ্যোগ এক্সিলেন্ট ওয়াল থেকে নেওয়া হয়েছে, এটা আসলেই আমি বিস্মিত উদ্যোগ দেখে। প্রথমে আমি যার প্রতি কৃতজ্ঞ, আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মিস্টার আনোয়ার হোসেন রয়্যাল রানা, যিনি দূরদর্শী এই নেতৃত্বের কারণে আজকে অনলাইনের মাধ্যমে আপনার চমৎকার সেশন আপনারা পেতে যাচ্ছেন। এটা আসলে নজিরবিহীন ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে। যদি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আপনারা বলেন, একটা মাত্র কোম্পানি আছে, সেটা হলো এক্সিলেন্ট ওয়াল, যেখান থেকে অনলাইনের মাধ্যমে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই জন্য আমি বলবো, আজকে অনুভূতিতে কথা হবে, অনুভূতিতে হাততালি হবে, অনুভূতিতে ইয়াস আন্ড হবে। কি আমরা কি এটা আশা করতে পারি আপনাদের কাছ থেকে? চিৎকার হবে ঘর থেকে, আপনার ওয়াইফ বলবে পাগল হয়ে গেছে, আপনার মা বলবে পাগল হয়ে গেছে, পরিবারের যারা আছে সবাই বলবে পাগল হয়ে গেছে। তো আজকে চিৎকার গুলা শুনতে চাই। ঠিক আমি কান পেতে আছি, আপনার ঘর থেকে চিৎকার হবে কি আমরা কি সফল হতে চাই? আমি অলরেডি শুনতে পাইছি আপনারা সবাই ইয়েস বলতে। আসেন নেক্সট যেটা বলতে চাই, ওপেন ইউর মাইন্ডটা এখানে সবাই আজকে ওপেন করে বসতে হবে। এই মুহূর্তে আপনি পৃথিবীতে কি ঘটনা ঘটতেছে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে আমরা কোথায় বসে আছি, এটা হলো ইম্পর্টেন্ট। আমরা কোথায় সংযোগ আছি, এটা হলো ইম্পর্টেন্ট। এই জন্য বললাম, অ্যাটেনশন যদি আজকে ট্রেনিং এর মধ্যে আপনারা রাখেন, এখান থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু দিতে পারবো, বাকিটা সৃষ্টিকরার উপর ডিপেন্ড। তো এই জন্য বলা, অ্যাটেনশন যদি আপনারা রাখেন, এখান থেকে কিছু একটা দিয়ে যেতে পারবো আমি আজকে আপনাদের। তো এই জন্য বললাম, দেখবেন বাচ্চারা যখন টিভিতে টম এন্ড জেরি দেখে, একটা সময় টম এন্ড জেরি দেখতে দেখতে কিন্তু সোফা সেট থেকে পড়ে যায়। ওই সময় কিন্তু ইচ্ছা করলে আপনার রিমোটটা তার হাত থেকে নিয়ে অন্য একটা চ্যানেল আপনি চেঞ্জ করতে পারবেন না। কেন? আপনার বেবিটা আপনাকে দিবে না। এতটুকু মনোযোগ সে টম এন্ড জেরির প্রতি, আবার এখন বর্তমানে মোটু পাতলুর প্রতি। এই জন্য বললাম অ্যাটেনশনটা এরকমই রাখতে হবে। আবার অনেক সময় দেখা যায় আমরা শাহরুখ খানের কোন ইমোশনাল দৃশ্য দেখা নিজের চোখ দিয়ে কিন্তু পানি এসে পড়ে। কেন? মনে হয় সেকাটা আমি খেয়েছি। আর অনেক সময় দেখা যায়, দেখবেন ছক্কা মারে সচিন আর খাট ভাঙ্গিয়ে আমরা। তো এরকম একটা অ্যাটেনশন কি হলে আমরা রাখতে পারবো? এই আজকে যারা অনলাইনে ট্রেনিং করতেছেন, এখানে কি আমরা রাখতে পারবো? তো এই জন্য একটা কথা বলবো আমি, মানুষের সকল শক্তির উৎস মন, আর মনের সকল শক্তির উৎস মনোযোগ। তার মানে হচ্ছে আপনার মনোযোগী শ্রোতা হতে হবে, তাহলে আমি কিছু দিতে পারবো। এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তিগুলো আমার কথাগুলো শুনতেছেন, আর আমি যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকি, আপনার কাছে ইম্পর্টেন্ট ব্যক্তিরা কথা হচ্ছে। এই জন্য আজকে আপনার আর আমার মধ্যে কথা হবে কি আমরা কি রেডি আছি? চেক 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 দ্য সাউন্ড, আর ইউ রেডি? আসেন, Almighty Allah offer lots of spiritual reward for this month of Ramadan. You must observe fasting and refrain from sinful activities. May Allah bless you and your family. আজকে আমি এভাবে করে বলতে চাই, না জবান সে, না নিগাহ সে, না দামাগ সে, না রঙ্গু সে, না গ্রেটিন সে, না गिफ्ट से आपको माहे रमजान हो डायरेक्ट दिल से। আজকে রমজানের মুবারকবাদ জানাই আজকের এই প্রোগ্রাম স্টার্ট করতে যাচ্ছি। তো প্রথমে যেটা বলবো, জন্ম মৃত্যু এই দুইটাই সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তা জন্ম দিয়েছেন, কখনো কখনো ডাক আমাকে দিবে, সৃষ্টি তো আমাকে নিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে এটা বলা হয়েছে, লোভ, হিংসা এবং অহংকার এই তিনটে হয়েছে পতনের মূল। এই জন্য বললাম, আমরা আজকে এই মহামারীতে আমি আপনাদের বলবো, আমি
আপনাদের কাছে যদি কোনো প্রকার কোনো ভুল ত্রুটি করে থাকি, মনের অজান্ত আপনাকে কষ্ট দিয়ে থাকি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাদের ক্ষমা করে দিলাম ইনশাআল্লাহ। আর এতটুকু বলবো, সৃষ্টিকর্তা বলছে আমরা ক্ষমার যোগ্য, আমরা ক্ষমা পেতে চাই। ফর গিভ মি আল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন আপনি। এই জন্য অহংকার রাখা কখনোই ঠিক নেই, অহংকারটা পতনের মূল। এই জন্য বললাম আপনি কোন ফ্যামিলিতে, আমি কোথায় জন্মাবো সেই সিদ্ধান্ত আমি দিতে পারি নাই। তাহলে বংশের গৌরব কেন? আমি জন্মাতে পারতাম মুচি মেথর ও আফ্রিকান কাউলাদের ঘরে। আমি আগামীকাল বেঁচে থাকবো না, মারা যাব তাও আমি জানি না। আমি ব্যস্ত যাব না দোজকে যাব তাও আমি জানি না। আমি যাকে ঘৃণা করছি তার পূর্ণ হয়তো আমার চেয়েও বেশি। এই জন্য বললাম সবে আমরা সৃষ্টিকর্তার প্রতি ক্ষমা প্রার্থী। এই জন্য বললাম অহংকার জেরে দিয়ে এভাবে করে আমরা বলতে পারি, হে সৃষ্টিকর্তা আমাকে শান্তির কাজে নিয়োজিত করুন। যেখানে ঘৃণা আছে সেখানে ভালোবাসার বীজ বপন করতে দিন। যেখানে অন্ধকার সেখানে আসুক আলো, যেখানে সন্দেহ সেখানে আসুক বিশ্বাস, যেখানে হতাশা সেখানে আসুক আশা। হে করুণাময়, আমি ভালোবাসা চাই না, ভালোবাসতে চাই। আমি সান্ত্বনা চাই না, সান্ত্বনা দিতে চাই। ক্ষমা করলে যেহেতু ক্ষমা পাওয়া যায়, মৃত্যুর মধ্যে আমি ফিরে পেতে চাই আমার একটা অনন্ত জীবন। এরকম একটা অনন্ত জীবন রেখে যেতে পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না, কিন্তু আপনার নামটা বেঁচে থাকবো। এই নামের বদলতে আপনি পৃথিবী হয়তো আপনার ভালো কাজের জন্য আপনি ব্যস্ত যেতে পারবেন। এই জন্য সৃষ্টিকর্তা যখন আমাকে ডাক দিবে আমি চলে যাব। এই করোনাকে ভয় পেয়ে আমার লাভ নাই। সবার আগে তো আমার সৃষ্টিকর্তার ভয় পেতে হবে। সৃষ্টিকর্তা যখন আমাকে ডাক দিবে তখনই আমি উপরওয়ালার কাছে চলে যাব। এই জন্য আমিও প্রস্তুত, কখন আমাকে ডাকবে আমি চলে যাব। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, I have been working, I have been hurting, I have been falling, I need your help, my heart is breaking, so tired of crying, Allah I am calling, astaghfirullah, forgive me Allah। আমি এতটুকু বলবো, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি নতুন আঙ্গিকে নতুন ভাবে জীবনটা শুরু করতে চাই। আজকে আমিও বলবো, হ্যালো ব্রাদার, আপনিও সৃষ্টিকর্তার কাছে, মহান ব্যক্তির কাছে এই আমাদের এই ক্ষমাটুক যাতে আপনি করতে পারেন, এটা সৃষ্টিকর্তার কাছে বলেন। এভাবে করে আমরা সবাই দোয়া করি ইনশাল্লাহ একদিন এই পৃথিবীটা সুস্থ হয়ে যাবে, বাংলাদেশ সুস্থ হবে, প্রত্যেকটা মানুষে ইনশাল্লাহ সুস্থ সবল নিয়ে আবার আমরা কাজে ঝাঁপিয়ে পড়তে পারবো, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। পরে আজকে আমি সামনে এগোচ্ছি। আজকে একটা ব্যক্তির ছবি আপনারা এখানে দেখতেছেন। হাসির দড়ি গলায় পড়ার পরও এমন হাসি মুখে থাকা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীতে কখনো দেখছেন যখন তার ফাঁসি হবে সে এরকম হাসি মাখা মুখ নিয়ে সে এভাবে করে জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যায়? কখনো কি দেখছেন এরকম? আপনারা কখনো দেখেন নাই। এই হাসি মুখে কখনো আপনারা রশি পড়তে দেখছেন? আসেন এই ব্যক্তির কথা একটু বলে নেই। এই সেই হামজা বেন্দালাস, যিনি 217টি ব্যাংক থেকে $40 কোটি হ্যাক করেন, ফিলিস্তিনি অনাহারে অর্ধাহারে মানুষদের মাঝে বিলিয়ে দেন। আদালতে তার ফাঁসির রায় হলো, অবশেষে হাসি মুখে ফাঁসিতে ঝুলে পড়েন। আদালতের বক্তব্য পরিষ্কার ছিল, আমি কোনো পাপ করিনি, গরিবের পেট চাপা দিয়ে সমাজের দুর্নীতিবাজরা যে পয়সা জমা রেখেছিল আমি তো গরিবের পেটেই পৌঁছালাম, এটা কি আমার অপরাধ? আদালতের কাছে তার ভাষ্যটা এরকমই ছিল। আজকে আমি বলবো, মানুষ তো মানুষের জন্য, মানুষ কি পারে না দিতে একটু সহানুভূতি, একটু সান্ত্বনার পরশ? আজকে একটু বলবো, হ্যালো ব্রাদার, আজকে আমাদের দেশে না বিশ্বে মহামারী করোনা ভাইরাসে আমরা অনেক দেশই আক্রান্ত, কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যদি আমরা এই সব মেহনতি মানুষের কাছে, দিন মজুরদের পাশে, এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পাশে আমরা না দাঁড়াই, তাহলে কখন দাঁড়াবো? কখন আমাদের মনুষ্যত্ব জেগে উঠবে? আরে ভাই, আপনি 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করতে পারেন নাই, আপনি 100 জনের তো পারেন, 100 জনের পারেন না, 50 জনের তো পারেন, 50 জনের পারেন না, আপনি 20 জনের তো পারেন, 20 জনের পারেন না ভাই, 10 জনের তো আপনি পারেন, 10 জন পারেন না, আপনি 5 জন কত সহযোগিতা করতে পারেন, 5 জন পারেন না। আপনার দ্বারা কি 2টা ব্যক্তিকে সহযোগিতা করা সম্ভব না? সম্ভব। এই জন্য একটা দিল থাকা দরকার, একটা মন থাকা দরকার, একটা বিগ হার্ট থাকা দরকার। টাকা থাকলে মানুষ কাউকে কখনো সহযোগিতা করতে পারে না। এই জন্য বললাম, টাকা হলে যদি সহযোগিতা করতো, আজকে বিত্তবান কিন্তু বাংলাদেশে অভাব নাই। তারা এখন দেখেন কোথায় আছে, অনেকেই আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে অনেকেই তো এখনো আসে নাই। তো আমরা কখন আসবো? বিশ্বাস করে, আমি মরার পরে আমার সাদা কাপড়ে কি পকেট থাকবো? আমি এত কিছু কি পকেটে করে আমি কবরে নিয়ে যেতে পারবো? তাহলে আমি এত টাকা দিয়ে, এত সম্পদ দিয়ে আমার কি হবে? আসেন না একটু মানুষের পাশে একটু আমরা দাঁড়াই, একটু সহানুভূতি একটু প্রকাশ করি। আরে
দিলটা বড় থাকতে হবে, দিল বড় থাকলে অনেক কিছু সম্ভব, নাইলে অনেক কিছু সম্ভব না। আজকে একটা ব্যক্তির কথা বলি, হ্যালো ব্রাদার, এই ব্যক্তির কথা আপনারা অনেকেই জানেন। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ভিক্ষুক নাজিম উদ্দিন প্রতিদিন 1-2 টাকা জমিয়ে স্বপ্ন দেখতেন একটি নতুন ঘর বনবেন। কথা অনুযায়ী জমিয়েছেন 30,000, কথা অনুযায়ী জমিয়েছেন 10,000 টাকা, কিন্তু সেই টাকায় তিনি ঘর তৈরি না করে উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে করোনা তহবিলে দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, যে ব্যক্তিটা ভিক্ষা করে সারা জীবনের সঞ্চয় এই 10,000 টাকা জমিয়েছিলেন বাড়ি করার জন্য, আজকে এই করোনার এই মহামারী সংক্রমণের কারণে উনিও আজকে এত নিচু লেভেলে থাকা সত্ত্বেও আজকে হৃদয়টা কত বড়, তারা মেহনতি মানুষের কাছে শেষ সম্বলটুকু দিয়ে দিছে। তো প্রশ্ন হচ্ছে, হ্যালো ব্রাদার, আমরা কি পারি না ওনাকে অনুকরণ করতে? আমরাও তো পারি একটু এগিয়ে আসতে, কেন আমরা আসবো না? অবশ্যই আসবো। আমরা জানি আপনারা প্রত্যেকটা মানুষই মহৎ, এই মহৎ ব্যক্তিগুলো আজকে এই মেহনতি মানুষ, এই নিম্ন মধ্যবিত্ত পাশাপাশি আমরা দাঁড়াতে চাই। একইভাবে নিশ্চিত করে বলবো, হ্যালো ব্রাদার, আমরাও পিছিয়ে নেই। আমার পক্ষ থেকে আমি যতটুকু পারছি আমি সামনে এগিয়ে আসছি। এই জন্য বললাম, আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড থেকে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন রয়্যাল নাসারও গত এই 1.5 মাস যাবৎ উনিও ওনার অবস্থান থেকে সহযোগিতা করে আসতেছে যতটুকু সম্ভব। ওনার পক্ষ থেকে 64টা ডিস্ট্রিক্টই পারে নাই, কিন্তু অনেকগুলা ডিস্ট্রিক্টে উনি পৌঁছায় গেছে। ওনার মানবতা দিয়ে উনি সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করতেছে। একইভাবে নিশ্চিত করে বলবো, হ্যালো ব্রাদার, আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় প্রায় 500 নিম্ন মধ্যবিত্ত অসহায় পরিবারের পাশে রমজান উপলক্ষে সামান্য উপহার সামগ্রী ক্ষুদ্র প্রয়াস। হে আল্লাহ, তুমি এই চেষ্টাকে কবুল করো এবং এই চেষ্টা যাতে অব্যাহত থাকে সেই তৌফিক দান করো, আমিন। ইনশাল্লাহ এভাবে করেই কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে ঠিক পৌঁছায় দিচ্ছে এরকম ভাবে খাবার মেহনতি মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য। এভাবে করে উপহার সামগ্রী পাঠাচ্ছে আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে, এভাবে করে আমাদের উপহার সামগ্রী পাঠাচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে। আর যেই ব্যক্তিরা এই মহান ব্যক্তি, সেই মহান ব্যক্তিটার প্রতি সত্যিকারতে গর্বে বুক ভরে যায়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় একটা কোম্পানি এখনো চোখে পড়ে নাই যারা এইভাবে মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকে যে মানুষটার হৃদয় কাঁদে মেহনতি মানুষের জন্য, এই মানুষটার মনটা কত বড় একটু চিন্তা করেন। আপনি কোন কোম্পানিতে, আপনি তো সেই কোম্পানিতে আছেন যেই কোম্পানি আপনার এমন একজন সহৃদয়বান ব্যক্তি পাশে আমরা দাঁড়িয়ে ব্যক্তি দিয়ে আমরা এই কাজটা করেছি। ওই ব্যক্তিটা হচ্ছে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মিস্টার আনোয়ার হোসেন রয়্যাল রানা। এই ব্যক্তিটার জন্য সবাই একটা করতালি দেন। এখনো উনি এই রমজান মাসে অনেক বড় পদক্ষেপ নিছে এই মেহনতি মানুষের জন্য। ওনাকে যেন আল্লাহ দীর্ঘজীবী দান করুন, উনি আরো সহযোগিতা করতে পারে, এই আশাই ব্যক্ত করতেছি আপনাদের সাথে। এই জন্যই বললাম, হ্যালো ব্রাদার, আজকে একটা গল্প দিয়েই এই ট্রেনিংটা শুরু করতে যাচ্ছি। আসেন, সেই গল্পটা বেসিক্যালি কি। একদিন এক যুবক তার বাবাকে এসে বলল, বাবা, তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনোদিন শোধ হয় না। তুমি 26 বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ, তুমি কি জানো আমি আগামী 3 বছরের মধ্যে সেই টাকা তোমায় ফেরত দিতে পারবো? বাবা কিছুটা মুচকি হেসে বললেন, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন 4, আমার মাসিক আয় ছিল মাত্র 2,000 টাকা। তুই ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দেয়নি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করালাম, সেবার প্রথম আমি আর তোর মা পরিকল্পনা করেছিলাম আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি, আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ঔষধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে লোকাল বাসে করে পায়ে হেঁটে বাড়ি ফিরতেন, খুব অসহ্য লাগতো, কিন্তু কখনো কাউকে বুঝতে দিনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে এসেছিলাম। সে রাতে আমি স্বপ্ন দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা, আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম। আমার তখনকার 1 টাকা, তোর এখন 100 পয়সা। কিন্তু মনে করে দেখ,
এই 1 টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর 100 টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই। জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে তাই আমি আজ কল্পনার হাট বসাই। সেই হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবার নাকি খারুস টাইপের হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, পুরুষ থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্তরে মাতৃবন্দনা হলো, পিতৃবন্দনা কত দেখেছিস? পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই 3 বছরে শোধ দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তব রূপ পাবে আমার? আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না রে। তোকে একটা প্রশ্ন করি, ধর তুই আমি আর তোর খোকা 3 জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো, যে কোনো একজনকে হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো, যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই? কাকে বাঁচাবি? ছেলে হাজার চেষ্টা করে এক চুল ঠোঁট নাড়াতে পারছে না। একটু পর বাবা বললেন, উত্তর দিতে হবে না, ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। হ্যালো ব্রাদার, আমি সকল বাবাদের প্রতি সম্মান রেখে বলতেছি, আমরা যারা সন্তান আছি, এই মহামারীতে বা যে কোনো সময় হোক আমরা বাবাদের কথা কখনো যাতে ভুলে না যাই। অমানবিক কিছু ঘটনা ফেসবুক এবং নিউজে চলে আসছে। করোনা হওয়ার কারণে মাকে জঙ্গলে ফেলে আসছে, এটা আসলে দুঃখজনক, অমানবিক। কোন সন্তান এত এই সন্তানকে এত যত্ন করে লালন করে আব্বা আম্মা এত বড় করেছে, তাকে কি ফেলে দিয়ে আসার জন্য? এই জন্য আজকে বলবো, বাবার প্রতি সম্মান রেখে, মায়ের প্রতি সম্মান রেখে আজকে আমি বলবো আপনাদের সামনে এগিয়ে যান, ইনশাল্লাহ সকল সমস্যা দূর করবে সৃষ্টিকর্তা। এই জন্য আমি বলবো, হ্যালো ব্রাদার, তুমি থাকো ঘরে, আমি থাকি ঘরে, তোমার আমার দেখা হবে করোনা যাওয়ার পরে। স্টে হোম, স্টে সেফ। আজকে আমি আপনাকে এটা বলতে যাচ্ছি যে হ্যালো ব্রাদার, কখনো কোনোদিন কি আপনি দেখছেন একসাথে সবকিছু চলে যাবে? যখন একসময় বিশ্বে অথবা বাংলাদেশে টাইফয়েড আসছিল, এই টাইফয়েড আসার কারণে ওই সময় কিন্তু ভ্যাকসিন ছিল না, মেডিসিন ছিল না। মানুষ কিন্তু হাজার হাজার মানুষ এই টাইফয়েডের কারণে মারা গেছে। এরপর একসময় কলেরা রোগটা ধরা দিল। কলেরা কি শেষ হয়ে গেছে? কলেরার ভ্যাকসিনও ছিল না। অনেক পরে কলেরার ভ্যাকসিন হয়েছে, কলেরাও পৃথিবী থেকে অনেক মানুষ নিয়ে গেছে। কিন্তু কলেরা, টাইফয়েড নামক এই রোগটা কিন্তু বাংলাদেশ অথবা পৃথিবীতে রয়ে গেছে। এটা কিন্তু সারা জীবনও ভ্যানিশ হবে না, এর সিমটম কিন্তু থেকে যাবে। একইভাবে নিশ্চিত করে বলবো, হ্যালো ব্রাদার, এই করোনা নামক ভাইরাসটা এসেছে, এখন ভ্যাকসিনও তৈরি হয়ে গেছে। এই করোনা ভাইরাস তো পৃথিবী থেকে হাজার হাজার লোক নিয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে করোনাটা রয়ে যাবে, এটা একদিনে বেনিশ হবে না। এই জন্য এই করোনা আস্তে আস্তে বেনিশ হবে। এই জন্য প্রশ্ন হচ্ছে আপনি কতদিন ঘরে বসে থাকবেন, কতদিন আপনি বসে বসে আপনার দিন কাটাবেন? এই জন্য আমি আপনাকে বলবো, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক যেদিন 6 তারিখে আমাদের অলরেডি অফিস খুলে ফেলছে, মাত্র আর 3 দিন বাকি। 3 দিন পরে ইনশাল্লাহ আমরা আবার ইনশাল্লাহ কাজে আমরা ঝাঁপিয়ে পড়বো। সামাজিক দূরত্ব বজায় রেখে মিনিমাম 6 ফিট রেখে বজায় রেখে আমরা কাজ শুরু করব। কি আমরা কাজ শুরু করতে পারি? নিশ্চয়ই। তো এই জন্য বললাম, ঘরে বসে আছেন, ঘরে বসে কিছু জানা যায় না, আজকে আমি বলবো ঘরে থেকে হোক প্রতিবার বিকাশ, যেটা অ্যারেঞ্জমেন্ট করছে এক্সিলেন্ট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার অনলাইনের মাধ্যমে, যে ঘরে বসে প্রতিবার বিকাশ করতে পারেন। আপনি বই পড়েন না, ইউটিউবে আপনি ট্রেনিং দেখেন না, কিন্তু প্রশ্ন হচ্ছে লাইভ ট্রেনিং এর আয়োজন করছে আজকে এক্সিলেন্ট ওয়ার্ল্ড
রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার, যেখান থেকে আপনি ঘরে বসে ট্রেনিং গুলো নিতে পারেন। তারপর আমরা অলস এই ট্রেনিং গুলো আমরা করতে চাই না। এই জন্য আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, এই ট্রেনিং গুলো আপনি করতে পারেন। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, এমন দুই সময় রয়েছে যখন শরম না পেয়ে বেশরম হওয়া ভালো। এই দুই সময়টা বেসিক্যালি কি? নাম্বার ওয়ান, প্রথমটি হলো কোনো কিছু শিখার ক্ষেত্রে শরম পাওয়ার দরকার নাই, আপনি বেশরম হন, তাতে আপনি লোজার হবেন না, আপনি গেইনার হবেন। দ্বিতীয় হলো ব্যবসা করার ক্ষেত্রে, বা আমি বিজনেস করি, আমার লজ্জা কিসের? আমি একজন বিজনেসম্যান, আমার কাজ হলো সেল করা। তো আমি যতটুকু জানছি, আমার যতটুকু সেল ডেভেলপমেন্ট হয়েছে, এটা দিকে আমি আগে সেল করি নাই, এখন আমি সেল করব। আমার মনে হয় না আমার লাইফে এই 1.5 মাস কিছু ছিল, কারণ আমি স্টার্টের মধ্যে ছিলাম। আমি সব সময় কানেকশন ছিলাম আমার অ্যাসোসিয়েটদের সাথে, সবার সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করে গেছি, যার কারণে আমার মনে হয়নি আসলে আমার 1.5 মাস আমি লকডাউনে ছিলাম। সত্যিকার অর্থে আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি। এই 1.5 মাস আমি শিখার জন্য চেষ্টা করছি যে আমি শিখবো। তো আজকে আমি বলবো আপনিও চমৎকার ভাবে শিখতে পারেন। প্রথমটি হলো কোনো কিছু শিখার মাধ্যমে, দ্বিতীয় হলো ব্যবসা করার ক্ষেত্রে। এই দুই জায়গায় কখনো আপনি শরম রাখবেন, আপনার বেশরম হন, আপনার জন্য লাইফটা আপনার খুবই এনজয়েবল হবে। এই জন্য আমরা অলরেডি বেশরম হয়ে গেছি, কারণ বিজনেসম্যানদের বেশরম হতে হয়, মার্কেটারদের মার্কেট খুলতে হবে, কাস্টমারদের বিক্রি করতে হবে, ক্লায়েন্টের কাছে আমাদের যেতে হবে। কি বলেন, আপনারা কি আমার কাছে একমত? ইয়েস আর নো? অবশ্যই। এই জন্য বললাম হেলো ব্রাদার, চাইনিজ দার্শনিক কনফুসিয়ান খুব চমৎকার কিছু কথা বলছেন। প্রথমটা উনি বলছে, যদি 1 বছর জন্য পরিকল্পনা করো তাহলে শস্য রোপণ করো, যদি 10 বছরের জন্য পরিকল্পনা করো তাহলে বৃক্ষরোপণ করো। এরপরে উনি বলতে, যদি 100 বছরের জন্য পরিকল্পনা করো তবে সন্তানদের সুশিক্ষিত করো। তার মানে স্বশিক্ষায় জাতির মেরুদণ্ড, সুশিক্ষায় জাতির মতো। আগে আমরা পড়তাম শিক্ষায় জাতির মেরুদণ্ড, না, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। তো সুশিক্ষাটা কোথায় আসবে? স্বশিক্ষা থেকে। শিক্ষক ছাত্রকে বলল, ইকবাল তুমি এক ক্লাসে এই নিয়ে 3 বছর আছো, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার বয়স আমি প্রতি ক্লাসে প্রথম হতাম। ছাত্র বলতেছিল, স্যার নিশ্চয়ই আপনাকে ভালো শিক্ষক পড়াতো। চিন্তা করতে পারেন? তো প্রশ্ন হচ্ছে, হ্যালো ব্রাদার, আমাদের ভালো প্রশিক্ষক আছে, ভালো ট্রেনার আছে। প্রশ্ন হচ্ছে, তাহলে আপনাদের শিখার গ্যাপিংটা কোথায়? আমরা তো অলওয়েজ আপনার সাথে অ্যাক্টিভ আছি, আপনি কিছু নিতে পারেন। প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সকল শিক্ষক গুলিয়ে যদি বর্তা না চা বানাও আপনাকে খাইয়ে দেওয়া হয়, যদি আপনি মনে না করেন আমি কিছু শিখবো, আপনাকে পৃথিবীতে কেউ শিখাতে পারবেন না। সেটা আপনার আব্বা মা না, আমি তো দূরের কথা, আমাদের ট্রেনাররা তো দূরের কথা। শিখার জন্য আপনার মানসিকতা, আপনার মেন্টালি সেট আপ করতে হবে। এই জন্য মাইন্ড সেট আপ, স্কিল সেট আপ। মাইন্ডটাকে সেট আপ করেন যে আমি শিখবো, নিজেকে স্কিল করব, নিজের সেলফ ডেভেলপমেন্ট আমি নিয়ে আসবো, তাহলে আপনার দ্বারা শিখা সম্ভব। এছাড়া আপনার কেউ পৃথিবীতে কেউ শিখাতে পারবে না। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, স্টিভ জবস একটা কথা বলছে, চমৎকার একটা কথা বলছে, ক্ষুধার্ত থেকে বোকা থেকো। তার মানে হচ্ছে সব সময় ক্ষুধার্ত থাকলে আপনি কিছু নিতে পারবেন, বোকা থাকলে বুঝতে পারেন। বোকা মানে হচ্ছে ওই বোকা না, ইন্টেলিজেন্ট বোকা। ইন্টেলিজেন্ট বোকা, আপনাদের বুদ্ধিমান বোকা যারা, তারা পৃথিবীতে সফল হয়। বিশ্বাস করেন, আমি আপনাকে কিছুই দিতে পারবো না যদি আপনি নিতে না চান। আর যদি আপনি সবকিছু জানেন, এই চিন্তা আপনার নিয়ে বসে আপনি ট্রেনিংটা করেন, আমি আপনাকে কিছুই দিতে পারবো না। মানে ছোটবেলায় কিছু বাক্য রচনা আমরা পড়ছি এরকম, খেলতে খেলতে কি হয় খেলোয়াড়, জানতে জানতে। এই জন্য বললাম, এই জন্য আমরা কিছু শিখতেই পারি না। এই জন্য দোলনা থেকে কবর পর্যন্ত আমরা শিখতে পারি যদি আমরা ক্ষুধার্ত থাকি, যদি আমরা বুদ্ধিমান বোকা হয়ে থাকি। দেখেন, একটা গ্লাস যদি আমি রাখি, এই গ্লাসটা যদি ভরা থাকে, পানিতে ভরার থাকে, তাহলে আপনি ভরা পানিতে যদি আপনি পানি ঢালতে থাকেন, পানিটা কি এই গ্লাসের মধ্যে থাকবে? গ্লাস থেকে উপড়ায় পড়বে। তো প্রশ্ন হচ্ছে, আপনার এই ব্রেনটাকে যদি আপনি ভরাট করে বসেন, আমি শাহেদ খান আপনাকে কোনো কিছুই দিতে পারবো না। আর যদি গ্লাসটা আপনি খালি করে বসেন, তাইলে আমি আপনাকে কিছু দিতে পারবো। তো এই জন্য বললাম, ক্ষুধার্ত থেকো বোকা থেকো। এই জন্য শিখার জন্য গ্লাসটা খালি করে বসেন, তাইলে আমি দিতে পারবো। বোকারা সত্যিকার অর্থে বিজয়ী হয়, বোকারা সত্যিকার অর্থে সফল হয়, যদি সে বুদ্ধিমান বোকা হয়। দেখেন, এক লোক কখনো ঢাকা শহর দেখে নাই, তার চিন্তা হলো ঢাকা শহর নাকি টাকা উড়ে। গ্রাম এক হাম্বল, সে কখনোই ঢাকা শহর দেখে নাই।
আম্মাকে বললো, আম্মু আমি ঢাকা শহর যাব, ঢাকা শহরে আমি বড়লোক হতে চাই, কোটিপতি হতে চাই, লাখপতি হতে চাই, আমি ঢাকা শহর যাব, টাকা ইনকাম করব, ওইখানে টাকা উড়ে আমি টাকা ধরবো। আম্মু বলতেছে না ঢাকা শহর যাইস না, ঢাকা শহর মারামারি হয়, গোলাগুলি হয়, দেখোস না কিছুদিন আগে ওনাকে খুন করে মেরে ফেলছে, ওনাকে গুলি করে মেরে ফেলছে। বাবা তুই ঢাকা শহর যাইস না। কিন্তু ওই হাম্বল ওই বোকা ঢাকা শহর আসবেই, সেটা লঙ্গি পরে ঢাকা শহর চলে আসছে। এসে থেকে পল্টন ময়দানে বিশাল এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে, দৌড়ে যে ফার্স্ট হবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু এখানে যারা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আসছে সবাই হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ার, তাদেরকে হায়ার করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। সবাই ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এবং ইন্টারন্যাশনাল খেলোয়াড়দের যে ড্রেস আপ পরে তারা এই লাইনে দাঁড়িয়েছে দৌড় দেওয়ার জন্য। কিন্তু সবার জন্য উন্মুক্ত, কিন্তু কেউ তাদের সাথে ভয়ে দাঁড়ায় না, কারণ তাদের সাথে দৌড় দিয়া জিততে পারবে না, এই জন্য কেউ ভয়েই দাঁড়ায় না। কিন্তু হাম্বল চিন্তা করলো আমি দৌড় দিবই, সে লুঙ্গি পরে ঢাকা সরাইছে, নেংটি না মাইরা দৌড়ের মধ্যে দাঁড়াইছে। এবার দেখবেন ইন্টারন্যাশনাল খেলায় কিন্তু আপনার ওই বাঁশি দেয়া ফু দেয় না, তারা কিন্তু রেফারি কিন্তু পিস্তল দিয়ে গুলি মারে, এই গুলির শব্দ শুনে কিন্তু সবাই দৌড় দেয়। তো সবাই লাইন ধরে দাঁড়াইছে, ঠিক ওই হাম্বল ওই বোকা লোকটা ঠিক লঙ্গি পরে নেংটি মেরা দাঁড়াইছে, সে একটা দৌড় দিবই। এবার লাইনে দাঁড়ানোর পর সে এবার পিছনের দিকে তাকাইছে, দেখে রেফারি পিস্তল নিয়ে দাঁড়াইছে। এইবার তার আম্মুর কথা মনে গেছে, আম্মু না বলছে আমাকে ঢাকা শহর পিস্তল দিয়ে মারামারি হয়, গোলাগুলি হয়, সত্যি সত্যি তো রেফারি পিস্তল নিয়ে দাঁড়াইছে। এবার রেফারি এমন এক গুলি করছে, গুলির শব্দ শুনে সে দৌড়ে লেগে দৌড় দিনা জান বাজি রেখে এমন দৌড় দিছে একবারে ফার্স্ট হয়ে গেছে, তাকে নিয়ে সবাই লাফালাফি শুরু করছে। কিন্তু লাফালাফি শুরু করছে, সে বলতে সারেন আমি আমার আম্মুর কাছে যাব, কিন্তু সে জানেই না সে যে ফার্স্ট হয়ে গেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, হ্যালো ব্রাদার, আপনি এত বোঝা দরকার নাই, না বুঝে একটা দৌড় দেন, দেখবেন আপনি স্টার হয়ে গেছেন। তো আমরা কি স্টার হতে চাই? তো এই জন্য বললাম স্টার আপনাদের হতে হবে। তা আমি বললাম, হ্যালো ব্রাদার, আমি বুদ্ধিমান বোকা, আমি এত চালু না, আমি বোকার মতো শুধু কাজ করে যে আমি এত বুঝার কথা না, আমার এত বুঝিও না, কাজ করা যায়, কাজ করতে হবে। আজকে মনের মধ্যে এমন একটা ফিলিংস তৈরি হয়েছে, বিশ্বাস করেন 6 তারিখের দৌড়টা এমন হবে, মনে করেন যে বেরিবাদ পানি ওই পাশে যেতে পারতেছে না, যখন বেরিবাদটা ভাঙা হয় পানি কতটা দ্রুত স্রোত হবে ওই পাশে যায়, আমার স্রোত রয়েছে এরকম, কখন লকডাউন খুলবে আর আমি এটা দৌড় দিব। বিশ্বাস করেন আমার গা শিউরে উঠতেছে। 6 তারিখে অফিস খোলা, মানে রমজানের আগের দিন চাঁদ উঠলে যেরকম ফিলিংস, এরকম ফিলিংস মনে হচ্ছে আমার 6 তারিখের জন্য। এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মিস্টার আনোয়ার হোসেন রানা স্যারকে। সবাই ওনার জন্য জোরে একটা করতালি দেই। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, অর্থ সেরা মানুষ তৈরি করে না, বরং সেরা মানুষের অর্থ তৈরি করে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, সত্যিকার অর্থে অর্থ কখনো সেরা মানুষ তৈরি করে না, সেরা মানুষরাই কিন্তু অর্থ তৈরি করে। তো প্রশ্ন হচ্ছে, হ্যালো ব্রাদার, আপনারও কিন্তু সেরা একটা মানুষ হতে হবে। এই জন্য আপনার দরকার সেলফ ডেভেলপমেন্ট। এটা আমার কথা না, এটা ওয়ারেন বাফেট বলছে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, কিন্তু আমরা একটা জায়গায় দুর্বল, সেটা কি রকম দেখেন, আওয়ার লাইফ ইজ লাইক এ রোলার কোস্টার। আমাদের জীবনটা হচ্ছে সত্যিকার অর্থে রোলার কোস্টারের মতো। রোলার কোস্টারে কারা কারা উঠছেন? যমুনা ফিউচার পার্ক অথবা ফ্যান্টাসি কিংডমে গিয়ে দেখেন, রোলার কোস্টার দেখেন নিচ থেকে উপরে উঠেন, খুব ভালো লাগে। যখন উপর থেকে ধপাস করে নিচে ফেলে তখন বোঝা যায় রোলার কোস্টার কি জিনিস। আমার জীবনে মনে থাকলে আমি আর রোলার কোস্টার উঠবো না, এর চেয়ে বালা মরণও। যারা হার্টের রোগী তারা তো নিশ্চিত মারা যাবে। তো প্রশ্ন হচ্ছে, আমাদের ডিস্ট্রিবিউটর গুলো হলো অ্যাজ এ রোলার কোস্টার। প্রথম জয়েন করার পর আইসা বলে, বলেন শাহেদ। ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করুন, আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন।